আজকের মানবাধিকার প্রতিবেদন মব সন্ত্রাসে হত্যা ২০২৪-এর চেয়েও বেড়েছে এবছর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগ। খালেদা জিয়ার মরদেহ আনা হল তারেক রহমানের বাসভবনে। ৭ কলেজের পরীক্ষা স্থগিত। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় আনা হয়েছে। এখানে সপরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন। পাশেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। আজ বুধবার সকাল ৯টা ১৭ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়। সরেজমিন দেখা যায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো রয়েছে। সকাল থেকেই তারেক রহমানের বাসভবনের আশপাশের সড়কে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। পাশাপাশি সাধারণ মানুষও খালেদা জিয়াকে এক নজর সেখানে দেখতে ভিড় করেছেন। মরদেহ বাসভবনে প্রবেশের আগেই সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সেলিমা রহমান। এদিকে মরদেহ আনার কারণে গুলশান অ্যাভিনিউ সড়কের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখেন। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গুলশান অ্যাভিনিউ। সড়কটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এখানেই খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমান পদত্যাগ করেছেন। তবে তিনি আজ বুধবার প্রথম আলোকে বলেছেন, প্রায় ১ মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল মঙ্গলবার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদে ছিলেন। গতকাল রাতে রাষ্ট্রপতি সাইদুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক সাইদুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ১ মাস আগেই পদত্যাগ করেছিলাম। মঙ্গলবার সেটি গৃহীত হয়েছে। সরকারি চাকরির মেয়াদ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গত বুধবার ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন আরেক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি খোদাবক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত ছিলেন। তার আগে পদত্যাগ করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলাম। সরকারি ৭ কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ দিনের শোক ঘোষণা করেছে। এই ৩ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত বা উপাদান কল্প কলেজ বা ইনস্টিটিউট কেন্দ্রের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। সরকারি ৭ কলেজগুলো হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ৯ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে ২ ব্যক্তিকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ঘুনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস ৪০ ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাস ৩৫।
রূপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন আর প্রদীপ দাস ভ্যান চালাতেন। রূপলাল দাসের মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য নিজের ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রদীপ দাস। রাত ৯টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যান চোর সন্দেহে তাদের দুজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক বলছে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও পুলিশের কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে ঘটনাস্থলে অধিক লোকের জড়ো হওয়া দেখে ঘটনাস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। তবে তারাগঞ্জের এই ঘটনাই নয়, গত বছরে এভাবে গণপিটুনি বা মব সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ গেছে ১৯৭ জনের। এ তথ্য দিয়েছে আসক। প্রতিষ্ঠানটির তৈরি ২০২৫ সালের মানবাধিকার প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে। আজ বুধবার আসক এ প্রতিবেদন প্রকাশ করবে আনুষ্ঠানিকভাবে। আসকের প্রতিবেদনে মব সন্ত্রাস, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক সহিংসতায় হত্যা, গণমাধ্যমের স্বাধীনতা সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। আসক বলেছে, দেশে নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মধ্যে আশা ও প্রত্যাশা সৃষ্টি হলেও বাস্তব পর্যায়ে বৈষম্য, নিপীড়ন ও দমনপীড়নের চিত্রে আশানুরূপ ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি, বরং কিছু ক্ষেত্রে মানবাধিকারের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে বলে লক্ষ্য করা যায়। এই সময়ে মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনায় ভাঙচুর ও অবমাননার ঘটনা ঘটেছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও বারবার ভাঙচুরের ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত জাতীয় স্মৃতিচিহ্নসমূহের প্রতি গুরুতর অবমাননার শামিল। আসকের প্রতিবেদন নিয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেন, কোনো দেশে বড় ধরনের গণ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর নানা অনিয়ম দেখা দেয়। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। কিন্তু এর মানে আমি বলছি না এগুলো ন্যায্য, মোটেও তা নয়। মব সন্ত্রাস সহ মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা কমাতে না পারা এ সরকারের ব্যর্থতা হিসেবেই দেখতে হবে। তাদের ব্যর্থতার সার্বিক প্রতিফলন হিসেবেই এসব ঘটেছে। ২০২৫ সাল জুড়ে মব সন্ত্রাস আশঙ্কাজনক হারে বেড়েছে বলে আসকের প্রতিবেদনে বলা হয়েছে। আসক বলেছে, কোনো ধরনের প্রমাণ, তদন্ত বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সন্দেহ, গুজব সৃষ্টি করে মানুষকে মারধর ও হত্যা করা হয়েছে। তৌহিদি জনতার নামে অবৈধভাবে মব তৈরি করে শিল্প সংস্কৃতি কেন্দ্র ভাঙচুর, বাউল সম্প্রদায়ের ওপর হামলা, এমনকি কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধাসহ বিরুদ্ধ মতের মানুষকে নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে উদাসীনতার প্রবণতা লক্ষ্য করা গেছে। আসকের হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মব সন্ত্রাসে কমপক্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। ২০২৪ সালে মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছিলেন অন্তত ১২৮ জন। অন্তর্বর্তী সরকারের এই সময়কালে কমপক্ষে ২৯৩ জন মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন। আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে মব সন্ত্রাসের শিকার হয়ে ঢাকা জেলায় সর্বাধিক ২৭, গাজীপুরে ১৭, নারায়ণগঞ্জে ১১, চট্টগ্রামে ৯, কুমিল্লায় ৮, ময়মনসিংহে ৬, বরিশালে ৬, নোয়াখালীতে ৬, গাইবান্ধায় ৬, শরীয়তপুরে ৬, লক্ষ্মীপুরে ৫, সিরাজগঞ্জে ৫, টাঙ্গাইলে ৫, নরসিংদীতে ৪, যশোরে ৪ জন সহ দেশের বিভিন্ন জেলায় মব সন্ত্রাসে কমপক্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। কারা হেফাজতে ১০৭ জনের মৃত্যু। ২০২৫ সালে কমপক্ষে ১০৭ জন দেশের বিভিন্ন কারাগারে মারা গেছেন। এর মধ্যে ৬৯ জন হাজতি এবং কয়েদি ছিলেন ৩৮ জন। সারা দেশের কারাগারগুলোর মধ্যে সর্বোচ্চ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন ৩৮ জন এবং এরপর রয়েছে গাজীপুর, যেখানে ৭ জন মারা গেছেন। এছাড়া বাকি মৃত্যুগুলো হয়েছে দেশের অন্যান্য কারাগারে। উল্লেখ্য, ২০২৪ সালে দেশের কারাগারসমূহে ৬৫ জনের মৃত্যু ঘটেছিল, যার মধ্যে হাজতি ৪২ জন এবং কয়েদি ছিলেন ২৩ জন। ১৪ জুন ২০২৫ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা জেলার সাভার এলাকার বিরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ৪৫ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কারা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও আসকের কাছে পরিবারের দাবি অনুযায়ী তিনি হৃদরোগে ভুগছিলেন এবং কারাগারে যথাযথ চিকিৎসা পাননি। পাশাপাশি তিনি আত্মহত্যা করতে পারেন বলে পরিবার মনে করে না।
২৯ সেপ্টেম্বর ২০২৫ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জেল হেফাজতে থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইন্সপেক্টর মোহাম্মদ ফারুকের ভাষ্য অনুযায়ী তাকে আগের দিন হাসপাতালে ভর্তি করা হয় ও ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ তিনি মারা যান। তবে মৃত্যুর পর একটি বিষয় জনপরিসরে তীব্র বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায় মৃত্যুর পরও তার হাতে হাতকড়া পরানো অবস্থায় তাকে বহন করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ২০২৫ সালে কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও অব্যাহত ছিল। আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পর্যবেক্ষণ অনুযায়ী ২০২৫ সালে কমপক্ষে ৩৮ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনা সংঘটিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, নির্যাতনে, কথিত গুলিতে বা বন্দুকযুদ্ধের নামে। বছরের বিভিন্ন সময়ে সংঘটিত এসব ঘটনা আবারও প্রমাণ করে যে বিচারিক প্রক্রিয়া এড়িয়ে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ একটি চলমান মানবাধিকার সংকট হিসেবে বিদ্যমান রয়েছে। ২০২৫ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যার ৩৮টি ঘটনার মধ্যে শারীরিক নির্যাতন, যৌথ বাহিনীর হেফাজত সহ তথাকথিত গুলিতে বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ২৬ জন। এছাড়া কমপক্ষে ১২ জন দেশের বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য ২০২৪ সালে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন ২১ জন। রাজনৈতিক সহিংসতা আসক বলছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা একটি চরম ও ধারাবাহিক রূপ ধারণ করেছে, যা ২০২৫ সালে আরও বিস্তৃত ও সহিংসতর হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় প্রায় ৪৭৪৪ জন আহত এবং ১০২ জন নিহত হয়েছেন। আসকের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অন্তত ৩৫টি সংঘর্ষে ৪৫৪ জন আহত এবং নিহত হয়েছেন ১০ জন। বিএনপি ও জামায়াতের মধ্যে ৩৩টি সংঘর্ষে ৫২০ জন আহত এবং ৩ জন নিহত হয়েছেন। এছাড়া বিএনপি ও জননাগরিক পার্টির মধ্যে ৪টি সহিংস সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক দিক হল দলীয় অভ্যন্তরীণ সহিংসতার মাত্রা, বিশেষত বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে ১৯২টি সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৩৮০ জন। আসক বলছে এসব ঘটনা রাজনৈতিক সংগঠনগুলির অভ্যন্তরীণ গণতন্ত্রের সংকট এবং সহিংসতার সংস্কৃতিকে স্পষ্টভাবে তুলে ধরে। এছাড়া সারা দেশে দুর্বৃত্তের হামলা, নির্যাতন ও গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের কমপক্ষে ১১১ জন নেতাকর্মী নিহত হয়েছেন। সাংবাদিক নির্যাতন ও হয়রানি ২০২৫ সালে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি ও আইনি পীড়নের ঘটনা একটি উদ্বেগজনক ধারায় পৌঁছেছে বলে মনে করে আসক। আসকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নির্যাতন, হয়রানি বা হুমকির শিকার হয়েছেন অন্তত ২৩ জন সাংবাদিক, প্রাণনাশের হুমকি পেয়েছেন ২০ জন। প্রকাশিত সংবাদ বা মতামতকে কেন্দ্র করে মামলার সম্মুখীন হয়েছেন কমপক্ষে ১২৩ জন সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হয়েছেন ১১৮ জন। এ সময়কালে দুর্বৃত্তের কর্তৃক হত্যার শিকার হয়েছেন ৩ জন সাংবাদিক এবং দেশের বিভিন্ন জায়গা থেকে রহস্যজনকভাবে ৪ জন সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। আসক বলেছে এ সময়ে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মধ্যে পড়েছে। গণমাধ্যমের ওপর বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হামলা হয়েছে ১৮ ডিসেম্বর। এই দিন রাতে একদল প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে নজিরবিহীনভাবে ভাঙচুর, লুটতরাজ ও আগুন সন্ত্রাস চালায়। এই হামলার ফলে সেখানে কর্মরত সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়েন। এমনকি হামলার সময় ফায়ার সার্ভিসের কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এর ফলে পত্রিকা দুটির ইতিহাসে মুদ্রিত ও অনলাইন সংস্করণ একদিনের জন্য বন্ধ রাখতে হয়। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভয়ভীতি, লুটপাট, আগুন ও প্রতিমা ভাঙচুরের মতো একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এই বছর হিন্দু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ৪২টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাসমূহে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩টি বাড়িঘর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৩৬টি বসতঘরে। এছাড়া ৪টি মন্দিরে হামলা, ৬৪টি প্রতিমা ভাঙচুর, ৯টি জমি দখল
দখলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। একই সময়ে বৌদ্ধ সম্প্রদায়ের মন্দিরে একটি হামলার ঘটনা ঘটে। ধর্মীয় অসহিষ্ণুতা, রাজনৈতিক বিদ্বেষ ও ভূমি দখলের প্রবণতা এ ধরনের সহিংসতার পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। 2025 সালে মব তৈরি করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। কখনো এক বা একাধিক ব্যক্তির ওপর হামলা, পুরো সম্প্রদায়ের ওপর হামলা করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের মতো ঘটনা ঘটে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রথম আলোকে বলেন, সংখ্যালঘুদের অধিকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি সরকারের কোনো স্তর থেকেই, বরং সংখ্যালঘুদের ওপর নিপীড়নকে উপেক্ষা করা হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। সহনশীলতার সংকটের প্রতিফলন। আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়েজ কবির প্রথম আলোকে বলেন, বছরের বিভিন্ন সময়ে মব সন্ত্রাস